টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়টি আমাদের অনেকের জন্যই খুবই কষ্টের, খুবই দুঃখের, খুবই মর্মান্তিক বিষয়। আমার কাছে যেটা মনে হয়েছে, যারা আমরা বিচার প্রার্থী আছি তাদের জন্যে আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে ইমিগ্রেশন বিচারকের আর বন্ড শুনানি করতে পারবেন না। কারা এই বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসের এই রায়ে কারা ক্ষতিগ্রস্ত হবেন, কারা সমস্যার গহ্বরে নিমজ্জিত হবেন, সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের যাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবে, সেটা থাকাটাই স্বাভাবিক, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা নিয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ। ইমিগ্রেশন বিচারকদের বন্ড শুনানি করার ক্ষমতা আর থাকবে না, এমন সিদ্ধান্ত সম্প্রতি বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস বা বিআইএ দিয়েছে। আপনি হয়তো ভাবছেন এই সিদ্ধান্তটা আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। আসলে বন্ড শুনানি হলো সেই সুযোগ যেখানে যারা ইমিগ্রেশনের সমস্যায় রয়েছেন তারা আদালতের কাছে মুক্তির আবেদন করতে পারেন। এটি তাদের জন্য একটি আশার আলো। কিন্তু বোর্ড অব ইমিগ্রেশন অ্যাপিলসের এই নতুন রায় অনুযায়ী এখন থেকে এই সুযোগ আর থাকছে না, অর্থাৎ এখন থেকে সব ধরনের বন্ড শুনানি আর হবে না। তাহলে এর প্রভাব পড়বে কার বা কাদের উপর? যাদের উপর পড়বে তারা হলেন 1, যারা ইতিমধ্যেই ইমিগ্রেশন আদালতে মামলা করছেন; 2, যারা এখনো বন্ডের মাধ্যমে মুক্তির চেষ্টা করছেন; এবং 3, যাদের ভবিষ্যৎ এই আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাই এই সিদ্ধান্ত শুধু আইনের সীমারেখা পরিবর্তন করছে না, বরং মানুষের জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলবে। যারা স্বাধীনভাবে চলাফেরা করতে চাইছেন তাদের জন্য পথ কঠিন হয়ে যাচ্ছে। সে কারণে আজকের আলোচনায় আমরা দেখব এই নতুন নিয়ম বাস্তবে কেমন প্রভাব ফেলবে, কাদের জীবনে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে এবং আপনার বা আমাদের কি করণীয় হতে পারে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন এটি শুধুই আইনগত বিষয় নয়, এটি মানুষের জীবন, আশা এবং ভবিষ্যতের সঙ্গে যুক্ত। তো চলুন বিষয়টি গভীরভাবে বুঝে নিই, এই রায় কিভাবে আমাদের কমিউনিটিকেও প্রভাবিত করছে। জনাব অশোক কে কর্মকার, আপনার কাছে এই বিষয়টি নিয়ে প্রথমেই যে কয়েকটি প্রশ্ন আমি আপনাকে প্রথমেই করে রাখতে চাই, যাতে আলোচনার মধ্যে আপনাকে আর প্রশ্ন না করতে হয়, আপনি সেগুলো ধীরে ধীরে উত্তর দেবার চেষ্টা করবেন। প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে সাম্প্রতিক বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস বা যেটাকে আমরা বিআইএ বলি, এর নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন বিচারকেরা যে বন্ড শুনানি করতে পারবেন না, এটির মূল আসলে কি বা মূল বক্তব্যটা কি? 2 নম্বর যে প্রশ্নটি থাকবে, এটিকে কি কেবল নির্দিষ্ট ধরনের মামলার জন্য প্রযোজ্য, নাকি সব ধরনের ডিটেনশন কেসে এর প্রভাব পড়বে? 3 নম্বর যে প্রশ্নটি করছি, ডিপোর্টেশন বা রিমুভাল প্রক্রিয়ার সঙ্গে এই নতুন নিয়মের সম্পর্ক কিভাবে তৈরি হবে? এবং 4, এই পরিবর্তনের ফলে অ্যাসাইলাম সিকার যারা আছেন তাদের পরিস্থিতি কীরকম হবে? তাদের জন্য কি একটি বাড়তি চাপ সৃষ্টি করবে? এই প্রশ্নগুলো আগেই আপনার কাছে করে রাখলাম, পরবর্তীতে হয়তো আরও প্রশ্ন আমার কাছে আছে, সেগুলো আপনাকে জানবো, শুনবো। প্রথমে এই বিষয়গুলো নিয়ে শুনতে চাই অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। আমার ধারণা হলো যে আমরা যে আলোচনা করছি সেই আলোচনাটা মানুষের জন্য, সবার জন্য এত সুখদায়ক কিছু না। কিছু অবশ্যই আরো নতুন করে সমস্যা বাড়াচ্ছেই মাত্র, সেগুলো একটু অ্যাওয়্যার করা মানুষকে। তো প্যানিক হওয়ার কিছু নেই, আমি একটু পরে বলছি কেন।
প্রথমত হলো যে যে বিআইএ যে রায়টা দিল, রায় আসলে দুটো রায় হয়েছে। একটা হলো যে দুটো মানে দুটো মামলাতে রায় দিয়েছে বিআইএ। একটা যেখানে বলা হয়েছে জাজদের কোনো জুরিসডিকশন নাই আপনার যে বন্ড হিয়ারিং করা। তবে এখানে একটা কথা আছে, বন্ড হিয়ারিং, সব বন্ড হিয়ারিং কিন্তু বলা হয়নি, বলা হয়েছে যারা এই দেশে ইন্সপেকশন ছাড়া ঢুকেছেন, ইডব্লিউআই, এন্টার্ড উইদাউট ইন্সপেকশন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে তাদেরকে ইচ্ছে করলেই ডিএইচএস ডিটেনশনে রাখতে পারবে ম্যান্ডেটরি ভাবে, এবং তাদেরকে যদি এটা বন্ড হিয়ারিং করার প্রশ্ন জাগে উঠতো, সেখানে কোর্টের কোনো জুরিসডিকশন থাকবে না। এটা আসলে আইসির একটা প্ল্যান ছিল, গত জুলাই মাস থেকে তারা এটা চেয়েছিল, এবং এটা শেষ পর্যন্ত এখন যেটা হয়েছে সেটা ফাইনালাইজ হলো। মানে ইমিগ্রেশন কোর্টের যখন ডিসিশনটাকে আপনার অ্যাপিলেট অথরিটি, যেটা বলে বিআইএ, মানে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস আমরা যেটাকে বলি, সেখানে যাওয়ার পর বোর্ড এই রায় দুটো রায়ের মাধ্যমে তারা বন্ড প্রসিডিংসকে বলেছেন যে বন্ড প্রসিডিংসে তারা যেতে পারবেন না, মানে বিশেষ করে ইমিগ্রেশন কোর্ট দিতে পারবে না। তবে একটাই, যারা কিনা এদেশে যারা এদেশে ইন্সপেকশন ছাড়া ঢুকেছেন। এখন কথা হলো যে এই কারা, এতে বিরাট অংশই যে 12 মিলিয়নের মতো যারা এদেশে আছে বিভিন্নভাবে আমরা বলি উইদাউট ডকুমেন্টেশন, তাদের বিরাট অংশই কিন্তু এটার মধ্যে পড়তে পারে। তার কারণ হলো যারা বৈধভাবে এসছেন, যারা B1 B2 F1 বা অন্য কোনো ভাবে এদেশে ইন্সপেক্টেড হয়ে আসছেন, তার মানে দাঁড়াচ্ছে যারা এদেশে ভিসা নিয়ে এসছেন তারা কিন্তু এর আওতায় পড়ছেন না। সুতরাং তাদের জন্য এটা মোটেও প্যানিকিং কিছু না। এবং যারা এদেশে মানে ইন্সপেকশন ছাড়া এসছেন, তার মানে দেশে এখন যারা ঢুকছেন তারাই শুধুমাত্র না, অনেক বছর আগেও যারা ঢুকেছেন তাদের যদি কোনো কারণে আইস ডিটেনশনে নেয়, ডিটেনশন নেওয়ার মতো কারণ যদি হয়, সবাইকে তো নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আপনারা জানেন যে বিগ বিউটিফুল বিলে যে প্রায় $40 বিলিয়ন উপরে আইসের জন্য বরাদ্দ করা আছে, এগুলো মূলত বরাদ্দ করা আছে যে নতুন করে ডিটেনশন সেন্টার করা হবে। এখানে 100,000 1 লাখ মানুষকে তারা ডাবল, কথা বর্তমানে যে ক্যাপাসিটি আছে তাকে ডাবল করা হবে, এবং তারপরে তাদেরকে সেখানে রাখা যাবে। এটা নিয়ে অনেক কথা আছে, যেমন এগুলো হয়তো যে এদেশে আপনারা জানেন যে প্রিজন সিস্টেম বা ডিটেনশন সেন্টার আছে, সেগুলো কিন্তু সরকারি ফেসিলিটি না, মোস্ট অফ দ্য টাইম সেগুলো একটা মানে বেসরকারি প্রাইভেট বিজনেস। সেটাকে হয়তো অনেকটা প্রমোটেড হয়ে যাবে এর মাধ্যমে, কারণ হলো যত বেশি লোক ডিটেনশনে থাকবে, যত বেশি দিন থাকবে, ততদিন এই প্রিজন সিস্টেমে অনেক লাভ হবে। সুতরাং দ্যাট ইজ অ্যানাদার বিজনেস থিং এখানে আছে। তবে যারা কিনা এদেশে ইডব্লিউআই, তাদের জন্য আমি বলছি যে তাদের জন্য এটা একটা অশনি সংকেত। তার কারণ হলো সমস্ত সময় সবাইকে তো আর কখনো ডিটেনশনে নেওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের মধ্যে ভয় থাকবে আমাকেই কিনে নিল কিনা, অথবা কোনো কারণে আপনার কোনো কর্মকাণ্ড অথবা কোনো ব্যাকগ্রাউন্ডের কারণে আপনি আইসের কবলে গোপন হলে পড়তে পারেন। সুতরাং তাদের জন্য এটা খুবই খারাপ সংবাদ। তবে আপনার কিছুদিন আগে এটা হলো ক্যালিফোর্নিয়াতে এরকম একজনকে যখন ধরে আইস, তারপরে সেটা শেষ পর্যন্ত গিয়ে সার্কিট মানে ফেডারেল কোর্টে সেটা লিটিগেটেড হয়, এবং ফেডারেল কোর্টে হেভিয়াস কর্পাস আমরা যেটা বলি, সেই মামলার মাধ্যমে উনি কিন্তু মুক্তি পান। এবং এটার মানে এই না যে ইমিগ্রেশন কোর্ট কিন্তু সে অর্থে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, রেগুলার কোর্ট না। সুতরাং ইমিগ্রেশন কোর্ট আপনার পরিচালিত হয় বা কন্ট্রোলড বাই ডিপার্টমেন্ট অফ জাস্টিস। সুতরাং এটাকে পুরোপুরি জাজ জুডিশিয়াল যে সভরেন্টি, জুডিশিয়াল যে ইন্ডিপেন্ডেন্স, তার কিন্তু সেটা কিন্তু এখানে নেই। তো সুতরাং ইমিগ্রেশন কোর্টে যদি কোনো নাও থেকে থাকে জুরিসডিকশন, তারপরে কিন্তু এটাকে আমরা হেভিয়াস কর্পাসের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এগুলো সবই সময় এবং ব্যয় সাপেক্ষ। সুতরাং সেদিক থেকে এটা খুব ভালো খবর না। কিন্তু আমার ধারণা এবং অলরেডি আমরা যেটা জেনেছি সেটা হলো যে এই আদেশকে চ্যালেঞ্জ করে কিন্তু বিভিন্ন সার্কিট কোর্টগুলোতে মামলা দায়ের হয়েছে। সার্কিট কোর্টগুলো আপনারা জানেন যে এগুলো ফেডারেল কোর্ট, এবং বিআইএ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি। সুতরাং সার্কিট কোর্ট যদি রায় দেয় তাহলে কিন্তু বিআইএ এর এই আদেশ বলবৎ নাও থাকতে পারে, বিশেষ করে বিভিন্ন সার্কিটে। অবশ্য সব সার্কিটে এগুলো নিয়ে প্রত্যেক যে সার্কিটে আমরা যেমন নিউ ইয়র্ক আমরা সেকেন্ড সার্কিটের অধীনে, সেকেন্ড সার্কিটে এটাকে
মামলায় আবার যে পিআইএল যেটা আমরা বলি লিটিগেশন যদি হয়, সেই লিটিগেশনে হয়তো দেখা যাবে যে আপনার হতে পারে যে আল্টিমেটলি হয়তো এটাকে রিভার্স হতে পারে, বাট যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু একটা বড় রকমের ঝুঁকি বেড়ে গেল অনেকের জন্যই, যারা এদেশে অনেকদিন ধরে আছেন তারাও কিন্তু যদি কোনো কারণে আইসির ডিটেনশনে আপনাদেরকে নেওয়া হয়, তাহলে আপনার পুরো সময়টাই প্রসিডিং শেষ না হওয়া পর্যন্ত আপনাকে তারা ধরে রাখতে পারবে। প্রসিডিং শেষ হলে যদি আপনি কেসে না হন, জয়ী না হন, তাহলে আপনার সেটা কতদিনের জন্য, পুরো সময়ের জন্য আপনাকে রেখে দিতে পারে। এটা একটা অনেক অমানবিক, মানুষের স্বাধীনতা থেকে শুরু করে ডিউ প্রসেস যে আইন যে আছে কনস্টিটিউশন, সেটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ হলো যদি আপনাকে কাউকে যদি বিহাইন্ড দ্য বার ডিটেনশনে থেকে যদি অ্যাসাইলাম কেসগুলো লড়তে হয় বা অন্য যে কোনো কিছু আপনাকে যদি লড়তে হয়, এটা খুবই দুঃসাধ্য। কারণ হলো আপনার ক্যাপাসিটি যেটা পুরোপুরি এফিসিয়েন্টলি আপনি প্রয়োগ করতে পারবেন না। সুতরাং আলটিমেটলি যেটা কথা উঠছে যে এর মাধ্যমে সরকার মূলত ডিউ প্রসেস যেটা আছে সেটাকে বাধাগ্রস্ত করছেন। কারণ হলো হ্যাঁ, এই প্রশ্নটাই আপনার কাছে আমি করতে চাচ্ছিলাম যে বুঝলাম যে 10-12 লক্ষ লোক উইথ ইডাব্লিউআইতে এখানে অবস্থান করছে, সেক্ষেত্রে যে এই প্রশ্নটা আপনি আপনার কাছে করতে চাচ্ছিলাম যে আমেরিকান যে জুডিশিয়াল সিস্টেমে যে ডিউ প্রসেস অফ ল, এই যে মৌলিক অধিকার, সেটিকে এই সিদ্ধান্তে ক্ষুণ্ণ হচ্ছে না? প্রকারান্তরে তাই, যেটাই আমরা বলছিলাম। আসলে সরাসরি বললে বলা যাবে যে, যদি এটাকে লিটারালি বলেন তাহলে বলতে হবে যে আমরা তো আপনাকে সুযোগ দিয়েছি যে আপনি তো ওখানে বসেই আপনি আপনার কেস আপনি লড়তে পারেন, কিন্তু সঠিক অর্থে সেটা না। কারণ হলো যে ডিউ প্রসেস হলো যে আমার কেস যেটা আছে, যার প্রতি, এটা তো প্রথমত যারা ইমিগ্রেশন প্রসিডিংসে আছেন তারা ক্রিমিনাল না। আর ক্রিমিনাল হলো যারা ক্রিমিনাল, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কোনো কেস থাকবে তাদেরও সেই ডিফেন্স করা, নিজেকে সঠিকভাবে ডিফেন্স করার অধিকার রয়ে গেছে। কাজে আপনার কেস, আপনাকে যদি আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, সেই মামলায় আপনাকে আপনি যদি প্রস্তুতি নিতে পারেন, সেজন্য সেজন্য সেই রকম পরিবেশ ক্রিয়েট করাটা একটা জরুরি ব্যবস্থা। যদি সেটা না করা হয়, স্বাভাবিকভাবেই আপনি নিজেকে, আপনার কেসকে আপনি পুরোপুরি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার তা নিতে আপনি প্রায় সময় পারেন না। তো সে কারণে আলটিমেটলি যদি দেখা যায় ইনডিরেক্টলি যে আপনার কেস সঠিকভাবে প্রেজেন্ট করার মতো আপনাকে সে যদি পজিশনে না রাখা হয়, তাহলে যে আপনার রাইট আছে নিজেকে ডিফেন্ড করা, সেই ডিফেন্ডটা সঠিক অর্থে ডিফেন্স হলো না। এটা নামমাত্র ডিফেন্স হলো, কিন্তু সঠিক অর্থে কোনো ডিফেন্স হলো না। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। কোনো সময় মনে হয় যেটা আমরা বাংলাদেশকে এখন অনুকরণ করছে কিনা আমেরিকা, যে এখন আপনার যেখানে যাকে ভিকটিমকে কোর্টে নেওয়ার পরে কোর্টে তাকে মার দেওয়া হচ্ছে, সেরকম হয়তো বাংলাদেশকে এখন অনুসরণ করা হচ্ছে। দ্যাট ইজ ভেরি ব্যাড, ইজ ভেরি ব্যাড। কারণ হলো এটা ডিউ প্রসেস, আলটিমেটলি ডিউ প্রসেসটাকে লঙ্ঘিত হচ্ছে। কারণ হলো কেউ এফিসিয়েন্টলি নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজের কেসকে প্রতিষ্ঠিত করতে পারছে না, নিজের কেসকে প্রেজেন্ট করতে পারছে না, যার ফলে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে তার উপর যে চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপে হয়তো দেখা যাবে শেষ পর্যন্ত যিনি ডিটেনশনে আছেন তিনি বাধ্য হবেন বলেন যে হ্যাঁ সেলফ ডিপোর্টেশন। আপনি জানেন যে এখন সমস্ত ইমিগ্রেশন জাজের কাছ থেকেও আপনি একটা অ্যাডেন্ডাম পাবেন, সেটা হলো সেলফ ডিপোর্টেশন, অর্থাৎ আপনি কিভাবে নিজেই চলে যেতে পারেন। সেজন্য তারা বলছেন একদিকে আপনার মামলা আছে ইমিগ্রেশন কোর্টে, ইমিগ্রেশন কোর্ট আপনার অ্যাডজুডিকেট করছে আপনার মামলাটা, আর সাথে সাথে ধরিয়ে দিচ্ছে একটা লেটার যে ইফ ইউ ক্যান সেলফ ডিপোর্ট ইউরসেলফ। তো হাস্যকর, বাট এটা রিয়ালিটি, ভেরি রিয়েলিটি, দুঃস্বপ্ন হলো এটা রিয়ালিটি যে এরকম হচ্ছে। সুতরাং যাদেরকে আপনার ডিটেনশনে নেওয়া হবে অথবা যারা থাকবে, এবং তারপর তাদেরকে যদি বলা হয় যে আপনি আপনার কেস করুন, এফিসিয়েন্টলি করুন, আপনি নিজেকে স্বাধীনভাবে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করুন, এগুলো টোটালি আপনার এমন একটা পরিবেশ ক্রিয়েট করা হলো যে পরিবেশে আপনি আসলেই কখনোই পারবেন না সেই কাজ করতে। সুতরাং সেটার দিক থেকে এটা এক ধরনের ড্রাকোনিয়ান স্টাইল হলো, এবং এটা আমার ধারণা ভবিষ্যতে যদি মামলা হয় আলটিমেটলি সেই জায়গায় কিন্তু হয়তো একটা রায় পাওয়াও যেতে পারে। তবে সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থায় আমরা কোনো কিছু প্রেডিক্ট করতে পারি না, সেটা সবাই আমরা জানি। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। আপনার কাছে আর একটা প্রশ্ন করেই আমি দর্শকদের টেলিফোনে যাব। সেটা হচ্ছে যে এই যে যে বিচারকদের যে ক্ষমতা সীমিত করে দেওয়া হলো, ইমিগ্রেশন বিচারকদের যেই ক্ষমতা সীমিত করার এই ধারা, এবং একসাথে আমরা দেখছি আপনি ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন, প্রতিনিয়ত এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, দেখছেন, আপনার নিজ ক্লায়েন্ট যারা আছে তাদের বিষয় দেখছেন, অন্যদের বিষয় দেখছেন। তো এক্ষেত্রে কি আপনার কাছে মনে হচ্ছে না যে ইমিগ্রেশনের বিচারকদের যে ভূমিকা সীমিত করার ধারাটা ভবিষ্যতে অভিবাসন বা ইমিগ্রেশন সিস্টেমে বা ব্যবস্থায় আরো কড়াকড়ি হতে যাচ্ছে? নিডলেস টু সে হচ্ছেই তো, কড়াকড়ি তো করাই হচ্ছে, শুধু বাড়ছেই। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কড়াকড়ি না হওয়ার তো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে যখন বঞ্চিত করা হচ্ছে ইমিগ্রেশন জাজদেরকে, তাদের যে ক্ষমতা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে একজন অবিশ্বাসও আছে আপনার, দেখা যাবে যে সিস্টেমের প্রতি, এই অ্যাডমিনিস্ট্রেশনের যে জাজদের প্রতিও তাদের একটা অবিশ্বাস আছে, যে অনেক জাজ অনেক সময় তাদের রেটিং অনেক বেশি, অ্যাপ্রুভাল রেটিং ছিল। আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক জাজকে ফায়ার করা হয়েছে। নিউ ইয়র্ক কোর্ট থেকেও অনেকে সন্ধ্যাবেলার দিকে পেয়েছেন, চিঠি পেয়েছেন যে আপনার বিচার দরকার নেই। সেটা একজন অবিচার তাদের প্রতি হচ্ছে, কারণ হলো যারা ইমিগ্রেশন জাজ হচ্ছেন, আপনারা জানেন তারা সবাই প্র্যাকটিসিং লয়ার ছিলেন। এখন যখন তারা একজন জাজ হন, তাদের প্র্যাকটিস থেকে গুটিয়ে ফেলতে হয়। একটা জীবনে আপনার অনেক কষ্ট করে একটা প্র্যাকটিস আপনি শুরু করেছেন, সেই প্র্যাকটিসটা আপনি অন্য একটা বেটার হবে যে আপনি ইমিগ্রেশন জাজ হচ্ছেন, তারপরে আপনি সেখানে আপনার যে প্র্যাকটিসটাকে আপনি গুটিয়ে নিলেন। হঠাৎ করে যদি দেখা যায় যে আপনার চাকরিটা নেই, যদি নিজের কোনো দোষে হয় সেটা আলাদা জিনিস। যদি এরকম হঠাৎ করেই সরকারি নীতির পরিবর্তনের কারণে যদি হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। বিকজ আমরা অনেক ইমিগ্রেশন জাজকে আমরা এখন জানি, যারা কদিন আগেও জাজ ছিলেন, এখন তারা প্রাইভেট প্র্যাকটিস করছেন। তারা বলছেন আমাদেরকে হায়ার করুন পার ডিএম। দিস ইজ ভেরি ব্যাড, রাইট? সিচুয়েশন এমন দাঁড়াচ্ছে যেখানে কড়াকড়িতে শুধুমাত্র যে সাধারণ যারা ইমিগ্রেন্ট, যারা চান ইমিগ্রেশন বেনিফিট, তারাই শুধু না, ইমিগ্রেশন জাজদেরও কিন্তু অনেক দুর্গতির শিকার হচ্ছে এখন। সুতরাং সেদিক থেকে এটা তো বলাই বাহুল্য যে এটা কড়াকড়ি হচ্ছে, এবং সেই কড়াকড়িটা এক ধরনের কথা ছিল যেখানে ইমিগ্রেশন অনেক সিস্টেমটাকে ধীরে ধীরে একটা করা যেতে পারতো, সেটা কঠিন করা যেতে পারতো। কিন্তু এই ড্রাস্টিক পরিবর্তনের ফলে শুধুমাত্র যে যারা বিচার প্রার্থী, যারা ইমিগ্রেশনের অভিবাসন প্রার্থী যারা আছেন, তাদের সাথে সাথে ইমিগ্রেশন জাজদের উপরে কিন্তু অনেক খড়গহস্ত নেমে আসছে, এবং তারা অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন, অনেকেই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এটা যে একটা পরিবেশ, অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক, এবং এটা অমিনাস। আমি বলি যে এটা মানুষের সিস্টেমের প্রতি মানুষের যদি আস্থা চলে যায়, তাহলে কিন্তু ডেমোক্রেসি থাকে না। বিশেষ করে আপনার জুডিশিয়ারি হলো আপনার ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য মূল দরকার। ডেমোক্রেসির প্রাণ বলা যায়। এক্স্যাক্টলি। তো সেটা একটা সুদূর প্রসারী একটা আপনার ইম্প্যাক্ট হতে পারে। সুতরাং অন্যদিক থেকে আমি বলতে পারি আমি সবসময় অপটিমিস্টিক। আর প্রথমত এটা আপনার চ্যালেঞ্জ হওয়ার কথা, চ্যালেঞ্জ হবে আশা করি, এবং আলটিমেটলি সমস্ত প্রশাসনই তো সারা বছর থাকে না। সুতরাং মানুষ একটা সময় এসে তাদের ভুল হয়তো বুঝতে পারবে, অথবা প্রশাসনও তাদের ভুল বুঝতে পারে, অথবা এমনও হতে পারে যে হয়তো বর্তমান প্রশাসন আপনার এই যে একটা বাংলার প্রথম দেশ থেকে বাইরে থেকে লোক আসা বন্ধ করে দিল, এখান থেকে কিছু লোককে সরিয়ে নিল, তারপর হয়তো দেখা যেতে পারে যে তাদের হয়তো প্ল্যান আছে ভবিষ্যতে একটা অ্যামনেস্টি জাতীয় কিছু দেওয়ার। আপনি জানেন প্রেসিডেন্ট ট্রাম্প, এটা অবশ্যই আমি একটু আমার অন্যভাবে বিশ্লেষণ, যেটা কোনো এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই, যে হয়তো ট্রাম্প ব্যক্তিগতভাবে বলতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ইচ্ছা আছে ইতিহাসে তাকে স্মরণ করুক। আপনার জানেন যে সেই পাহাড়ের গায়ে তার নাম থেকে শুরু করে, রাইট, রাসমনতের নাম থেকে শুরু করে আপনার সেই নোবেল প্রাইজ, সবগুলোতে ওনার একটা আগ্রহ আছে। সুতরাং সেদিক থেকে আমি কিন্তু খুব আশ্চর্য হব না উনি যদি এই প্রশাসনের সময় যদি নতুন অ্যামনেস্টি আসেন।
ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব অশোককে কর্মকার, আপনার চমৎকার বিশ্লেষণ করার জন্য। আপনার এই বিশ্লেষণের মধ্য দিয়ে এটুকুন পরিষ্কার হচ্ছে যে শুধুমাত্র যে 10-12 লক্ষ ইএমআই বা অবৈধ অভিবাসী যারা আছেন বা অ্যাসাইলাম সিকার আছেন তাদের ক্ষেত্রেই খড়গ নেমে আসেনি, বরং ইমিগ্রেশন জাজ যারা আছেন তাদেরও আপনি বললেন চাকরুচ্যুত করা হচ্ছে এবং তাদের উপরেও খড়গ নেমে এসেছে। বিষয়টি আসলে আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় নয়। আপনার কাছে একটু প্রশ্নে আরও কিছু প্রশ্ন ছিল, সেগুলো পরে আসি। দুই একটা প্রশ্ন ফেসবুক আছে, তারপরে টেলিফোনে যাব। মোহাম্মদ আলী তিনি যে প্রশ্নটি করেছেন, সম্ভবত তিনি ভুক্তভোগী, সে কারণেই এই প্রশ্নটি করেছেন। তিনি বলছেন, পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার ডাজন্ট পে হাউস রেন্ট, হোয়াট আই ক্যান ডু। আপনার কি পরামর্শ? ওকে, প্রথমত হলো অ্যাজ অ্যান ইমিগ্রেশন লয়ার আমি শুধুমাত্র ইমিগ্রেন্ট যারা আছেন যারা তাদের সুবিধার জন্য কথা বলি, সুতরাং তাদের বিরুদ্ধে কি করা যায় সেটার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই বলার, সুতরাং আই উড কিপ মাই। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আলী, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তানিয়া রহমান তিনি বলছেন, ক্যান আই গো বাংলাদেশ উইথ গ্রিন কার্ড? কেন যেতে পারবে না? নিশ্চয়ই পারবে যদি কোনো অসুবিধা না থাকে। কি বলেন অ্যাটর্নি অশোককে? ইন জেনারেল আপনার যেটা কথা, এটা খুব জেনারেল কোশ্চেন, ইয়েস অ্যান্ড নো। হ্যাঁ। ইয়েস, আপনার কোনো যেটা রানা ভাই বলা শুরু করেছিলেন বুঝতেই পারছি, সেটা হলো যে আপনার যদি কোনো সমস্যা না থাকে, সমস্যা বলতে আপনি নিজেই জানেন, যদি কোনো ক্রিমিনাল রেকর্ড কোনো কিছু না থেকে থাকে, কখনো কোনো অ্যারেস্টেড না হয়ে থাকেন, ইউজুয়ালি ইউ ডু নট সি এনিথিং। তারপরে পলিটিক্যাল অ্যাসাইলাম যদি আপনার মাধ্যমে পেয়ে থাকেন গ্রিন কার্ড, অনেক সময়ই বিরাট সময় কিন্তু এর সমস্যা হয় না, অনেক সময় সমস্যা হতেও পারে। তো যদি আপনার যে ইমিগ্রেশন অফিসার আপনাকে পড়বে তার চিন্তার উপরে, তার যদি সে কিভাবে দেখে এইগুলোকে, তার উপর অনেকটাই নির্ভর করে, কারণ হলে উনি প্রশ্ন অনেকভাবেই করতে পারেন। সুতরাং দিস ইজ ভেরি আনসার্টেন টাইম। তো আমি ইউজুয়ালি বলবো যে বি কৌশাস, কিন্তু অনেক সময় আপনার যদি দরকার এত বেশি হয় যে কারো মা বাবা ডেথ বেড়ে, তো মানুষের তখন যে অনুভূতি তখন এইগুলো মানে না, সুতরাং at that point you can take that risk. Otherwise you think twice before you make a decision. ধন্যবাদ। অনেক ধন্যবাদ তানিয়া রহমান। আসলে আপনার এই গ্রিন কার্ডটি যদি আপনি ফ্যামিলি চেইন বা F4 ক্যাটাগরিতে পেয়ে থাকেন যথাযথভাবে এবং কোনো অপরাধ না করে থাকেন, সেক্ষেত্রে যাওয়ায় কোনো সমস্যা নেই। কিন্তু যেটা আলোচনার মধ্যে দেশে অ্যাসাইলাম মাধ্যমে যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে যে পরামর্শ হয়তো আমাদের থাকবে এই ধরনের যে পাসপোর্ট না পাওয়া পর্যন্ত বা নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত না যাওয়াটাই বেটার, কারণ বর্তমান সময়টা খুব একটা ভালো অবস্থায় নেই। আবার যেটা বললো যে ইমিগ্রেশন অফিসারের উপরও নির্ভর করে অনেক কিছুই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওকে ওকে হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। সাইফুল্লাহ বলতেছি। জি। আমার একটা কোশ্চেন ছিল যে আমরা আমার বাবা মাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখন আমাদের নামের সাথে বাবার নামে যেমন ওই চৌধুরী অ্যাড ছিল, গোষ্ঠীর অ্যাড আছে, আমাদের গুলাতে নাই পাসপোর্টে আর কি। আমার মায়েরও ধরেন মোসাম্মদ আছে, যেগুলো আমাদের নাই। এখন তাদের বার্থডেতে আবার আমার মতো আছে, মোসাম্মদ কিংবা চৌধুরী কিছুই নাই। বাই দিস টাইম তারা আবার এই পাসপোর্ট নিয়ে এশিয়া এবং মিডল ইস্টের কান্ট্রি গুলো ঘুরছে। তো এখন মানে কি করব, কিভাবে আগাবো? নতুন পাসপোর্ট যদি আবার ইস্যু করা হয় তাহলে তো ন্যাশনাল আইডি চেঞ্জ করলে তাহলে আবার ওই যে ডিএস এর যেসব ফর্মে কি ডিফারেন্ট নেম, তারপর প্রিভিয়াস পাসপোর্ট এগুলাকে উল্লেখ করতে হবে, কারণ পাসপোর্ট চেঞ্জ করলে তো নতুন পাসপোর্ট হয়ে যাবে না। কিভাবে আগাবো? মানে বিষয়টাকে কি, এই সমস্যাগুলো কিভাবে আপনি উত্তরাবেন সেটাই হচ্ছে আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব সাইফুল্লাহ। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আপনার যে প্রশ্ন, আমার কাছে মনে হয় এই প্রশ্নের অনেকের এই প্রশ্ন, আমাদের যে বাংলাদেশের যারা, এটা অনেকেরই এই প্রশ্ন থাকে, কারণ আমরা অনেক সময় খুব একটা খেয়াল করি না যে বিভিন্নভাবে বিভিন্ন সময় নামের অনেক চেঞ্জ হয়েছে। তো আমি আপনাকে যেটা বলতে পারি ইন জেনারেল ভাবে, সেটা হলো যে প্রথমত হলো এইগুলো ফ্রড না, এগুলো মিস্টেক। বিকজ আপনি আপনার বাবা আপনার মা, এটা আপনার বাবা মা, তাদের নাম লেখার সময় যদি ভিন্নভাবে লেখা হয় তাহলে চেঞ্জ হয়ে যায় না, ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে। সুতরাং আমার মনে হয় যদি আপনি মানে যদি ভুল যেটা আছে সেই ভুলটা শুদ্ধ করার পরে আপনি করুন,
তারপর যদি কোনো প্রশ্ন আসে দেন উই ক্যান ফাইট, অ্যাজ লং এজ ইট ইজ ট্রু we can fight. Ultimately, it should be okay. But you might have to go through some trouble for the time being. But আমার মনে হয় যেটা সঠিক সেটাই করেন, যেটা ওনাদের নাম। যদি চেঞ্জ করতে হয়, যেখানে ভুল আছে সেটা শুদ্ধ করে কাজটা করুন। আমার কাছে মনে হচ্ছে না যে শেষ পর্যন্ত গিয়ে সমস্যা হবে। বাট ইফ ইট ইজ বেসড অন ট্রুথ, আমি মনে করি সেটা অবশ্যই আপনার বাবা মা তো আপনার বাবা মা, এবং নামের সামান্য এদিক ওদিক হওয়ার কারণে ওনারা কিন্তু আপনার বাবা মা হন না, বা এখানে ফ্রড কিছু আমি দেখি না। ধন্যবাদ। তো তার মানে আপনি যেটা বলছেন যে পাসপোর্টটাই চেঞ্জ করতে বলছেন, মানে ওনার তো আইডি, জন্ম সনদ ইত্যাদি, যেমন মোসাম্মদ আছে বা আপনার চৌধুরী আছে, লাইক দ্যাট, এই ধরনের, তাহলে কি এখন পাসপোর্টটাই চেঞ্জ করতে বলছেন আপনি? পাসপোর্ট আর ওনার নিজের নাকি ওনার বাবা মা? প্রথমত হলো জাস্ট একটা জিনিস বুঝতে হবে, এখানে যার নাম উনি ভুল করতে পারেন না, কিন্তু আমি আমার বাবার নামের সময় বানানো ভুল করতে পারি, আমার বাবা তার নামের ভুল করতে পারেন না, অথবা আমি আমার নামে ভুল করতে পারি না কিন্তু আরেকজনের নাম ভুল করতে পারি। নাকি এইটা করবেন যে ওনার যে পাসপোর্ট যেটা আছে, এই সাইফুল্লাহ সাহেব যে প্রশ্ন করেছেন, ওনার পাসপোর্টে যেভাবে আছে সেইভাবে করবে ওনার বাবা মায়েরটা? ওকে, প্রথমত হলো এখানে আমি আপনাকে প্রথম যেটা হলো ওনাদের বাবা মার যে নাম, ওনাদের তো একটা নাম আছে, সেই নামটা উনি হয়তো ওনার জায়গা যেটা সঠিক ছিল, যেভাবে ছিল, উনি জন্মের আগেই ওনার বাবা মা জন্মগ্রহণ করেছেন, কাজে তাদের নাম তো ওই সময় তো ছিল, তো সেটা ওনাদের সঠিক নাম। কোনো কারণে হয়তো উনি ওনার জন্ম মানে বার্থ সার্টিফিকেটে অথবা পাসপোর্টে সেখানে কোনো কারণে ভুল হয়েছে, যেটা বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে আপনি নিজেও ভুল করতে পারেন, অথবা যারা অফিসগুলো থেকে অনেক সময় ভুল, সেখানেও ভুল হতে পারে। কিন্তু ওনার বাবা মারা যে নামটা ছিল ওনার জন্মের আগে, সেটাই তাদের আসল নাম। ইউ ক্যানট চেঞ্জ দেয়ার নেম, রাইট? ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সাইফুল্লাহ। আসলে বিষয়টি যে পরিস্থিতি, সেটা যদি আপনি একজন আপনার সমস্ত কাগজপত্র নিয়ে একজন অ্যাটর্নির কাছে যান, সেটি সবচেয়ে বেটার, কারণ এইভাবে আমরা টেলিফোনের মাধ্যমে কাগজপত্র না দেখে জবাব দিতে গেলে এবং সেভাবে আপনি যদি কাজটা করতে যান, হয়তো আপনার হিতে বিপরীত হতে পারে। সে কারণে আপনি একজন ভালো অ্যাটর্নি, ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে যান, দেখা করেন, কাগজপত্র নিয়ে দেখেন, তিনি যেভাবে পরামর্শ দেন আমার মনে হয় সেটি সবচেয়ে ভালো হবে আপনার জন্য। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই। জি রানা ভাই, আমার দুইটা প্রশ্ন অ্যাটর্নি মহোদয়ের কাছে করুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার 2016 এর ফেব্রুয়ারিতে আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং। জি, তো আমি এখন হিয়ারিংটা এখন করতে চাচ্ছি না এই পরিস্থিতিতে। এটা এখন পিছানোর কি পদ্ধতি? 2016 না প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমার হচ্ছে একটা ফ্রেন্ড আপনার মোশন করছিল সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে তার জাজের কাছে। তো তাকে ফেডারেল থেকে ডাকা হয়েছিল, ডাকার পর আপনার আইস তাকে অ্যারেস্ট করে ডিটেনশনে পাঠিয়ে দিয়েছে। এখন তার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, এই গত 3 দিন আগের ঘটনা এটা। এখন তার জন্য কি করা যেতে পারে? এই দুটোই প্রশ্ন। আপনার শুনানিটা কি 2016 বললেন না 26 ফেব্রুয়ারিতে? 26 বলছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার। ওকে, ধন্যবাদ। আপনার যে প্রশ্ন, আমি একটা জেনারেল অ্যান্সার দিই, কারণ হলো এখানে আমি চাই না আপনাকে অনেক প্রশ্ন করে আপনার অনেক যে আপনার প্রাইভেট যে ইনফরমেশন গুলো এটা বাইরে আসুক। প্রথমত হলো, যে কোনো সময় যদি আপনার কোনো হিয়ারিং থাকে, আপনি অবশ্যই সেটাকে পেছানোর জন্য বলতে পারেন, আগানোর জন্য বলতে পারেন, বাট ইট হ্যাজ টু বি বেসড অন সাম ফ্যাক্টস। আগানোর জন্য হতে পারে যে আমি পুরোপুরি রেডি আছি, আমি এখন চাই যে আমার হিয়ারিংটা হোক। তো সাধারণভাবে জাজ, যারা ইমিগ্রেশন জাজ আছেন, তাদের কোনো স্লট ফাঁকা থাকে আপনাকে, বা কোনো ক্যান্সেলেশন থাকে, আপনাকে অ্যাকোমোডেট করতে পারে। কন্টিনিউয়েন্সের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়েন্স বলি যেগুলোকে কেস পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা, যে আমি এই মুহূর্তে রেডি না, অথবা কোনো কারণে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, কারো কোনো দুর্ঘটনা অথবা কোনো অসুস্থতা থাকে, তাহলেও পিছিয়ে যেতে পারে। তো অবশ্যই সেক্ষেত্রে আপনি তো আগাম বলতে পারবেন না 1 মাস পরে আমি অসুস্থ হব, অথবা 1 মাস পরে আমার একটা অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং যদি হয়ে যায়, তখন সাধারণত আপনার আমরা কোর্টকে বলে থাকি, আপনি যদি কোনোভাবে জানান কোর্টকে, অথবা যদি কোনো কারণে আপনি জানাতে না পারেন, পরবর্তীতে যদি প্রমাণ করা যায়, কোর্টগুলো আপনার কেস পরিণত করে দেবে। সুতরাং আপনার যদি সমস্ত কাগজপত্র যদি জোগাড় করতে আপনি না পারেন, তাহলে আপনি বলতে পারেন কোর্টকে যে আই এম নট রেডি। কিন্তু
এর বাইরে এইগুলো হলো বৈধভাবে কোর্ট পেছানোর জন্য। এর বাইরে তো অন্য কোনো কিছু নেই যে আপনি আগে থেকে বলতে পারেন না কোর্টকে যে আমি এই মুহূর্তে যেহেতু অবস্থা খারাপ আমি কেস করতে চাই না। সুতরাং ধন্যবাদ, আমার ধারণা আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। না, আপনার ওনার আর একটা প্রশ্ন আছেন, হয়তো এই প্রশ্নটা উনি করেছেন ওনার বন্ধুর যে ঘটনাটা ঘটেছে, যে উনি মোশন করেছিলেন, তারপরে অ্যারেস্ট হয়ে ডিটেনশনে নিয়ে গেছে আইস, এই কারণেই। তো সেক্ষেত্রে যদি শক্ত এভিডেন্স আপনার না থাকে, তাহলে যদি আপনি শুনানিতে নাও যান, সেটাও আপনার জন্য হিতে বিপরীত হতে পারে, তাই তো? ঘটনা তাই, কিন্তু আপনার মানে খুব দ্রুতভাবে এতভাবে বলা যাবে না যে এই শুধু মোশন করার জন্য তাকে ধরেছে, তা কিন্তু না। হ্যাঁ, ইট কুড বি দেয়ার কুড বি সামথিং এলস। সো আমি অন্য কোনো মন্তব্য করবো না। তো আমার ধারণা হলো আমরা অনেক সময় আমরা আমাদের বন্ধু বান্ধবের অনেক কথাই জানি, কিন্তু অনেক কথাই আমরা জানি না। সেক্ষেত্রে উনি যেটা জানতে চাচ্ছিলেন যে 3 দিন ধরে কোনো খোঁজ পাচ্ছেন না, কি বা উনি কি করতে পারেন? আচ্ছা, আপনি দেখতে পারেন যে কোন ডিটেনশন সেন্টারে উনি আছেন, যে আপনি অনলাইনে গিয়ে কিন্তু আপনি দেখা যায় আপনি এলিয়েন নাম্বার এবং যে কান্ট্রি অফ বার্থ যদি দিয়ে আপনি সিটিজেনশিপ দিয়ে আপনি দেখতে পারেন যে এক্স্যাক্টলি কোথায় উনি আছেন, তখন তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে ওই ডিটেনশন সেন্টারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি আব্দুল্লাহ বলতেছি নিউ ইয়র্ক থেকে। জি। জি, আমার আব্বু 23 জুলাই 21 এ গ্রিন কার্ডের জন্য আপলোড করছে। আপনি তো আবার বলবেন, আপনার কথাটা মাঝখানে শুনতে পাইনি। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটা বন্ধ করুন, বলুন। জি, আমি নিউ ইয়র্কের কুইন্স থেকে বলতেছি। জি। জি, আমার আব্বু জুলাইয়ের 21 এ কার্ডের জন্য অ্যাপ্লাই করছিল। শুনতে পাচ্ছি না। আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া, আপনি একটু দয়া করে স্পিকারে যদি কথা বলেন তাহলে স্পিকারটা বন্ধ করুন, কানে হেডফোন থাকলে সেটা খুলে ফেলুন, সামনে টেলিভিশনটা যদি জোরে সাউন্ড দেওয়া থাকে সেটা। আব্দুল্লাহ, আপনি আমার মনে হয় আমি আপনাকে চিনতে পেরেছি। যদি আপনি থাকেন আমার অফিসে যোগাযোগ করেন। আপনি মনে হচ্ছে আমার কাছে মনে হয় তাই। জনাব আব্দুল্লাহ আপনাকে চিনতে পেরেছেন, আজকের অতিথি, সুতরাং ওনার অফিসের সঙ্গে যোগাযোগ করুন, আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমার নাম মোহাম্মদ ফরহাদ মাহমুদ। আমার একটা প্রশ্ন ছিল। জি, করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার 22 তারিখে একটা আইস ডেট আছে, বাট আমার আইস ডেটে বলছিল আমার পাসপোর্টটা নিয়ে যেতে। আমার কেসটা অনলাইনে আছে, এটা আপনার পেন্ডিং অবস্থা আছে, বাট আমার ওয়ার্ক পারমিট আসছে, সোশ্যালও আসছে। জি। কারণ কি আমি পাসপোর্ট নিয়ে কি আইস অফিসে যাব, আমার কোনো সমস্যা হতে পারে? অনেক ধন্যবাদ ফারাদ সাহেব। জনাব অশোক কে কর্মকার। প্রথমত হলো সমস্যা যে হতে পারে না আমি তা বলবো না, তো হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমি এই রকম ক্ষেত্রে আমার এখন পর্যন্ত আমার যত ক্লায়েন্ট যারা আছে অনেকেই যা গেছেন, গত সপ্তাহে গেছেন, তাদের কেউ এখন পর্যন্ত অ্যারেস্টেড হয়নি। ভেরি গুড, মানে আমাদের জন্য। তো যদি আর আপনাকে যেহেতু ওরা বলেছে যেতে, তখন আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারেন না। অ্যাভয়েড করা মানে হলো আপনার উপরে আরো নেমে আসা। তো সব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে না যে আপনার কোনো সমস্যা কোনো আছে, যদি না কোনো আপনার ক্রিমিনাল রেকর্ড থাকে, যেটা আপনার এই মুহূর্তে বলার কোনো কিছু নেই, থাকলেও যদি না থাকে, আই ডো নট সি এনি প্রবলেম। ধন্যবাদ। তো সেক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, যদি যেহেতু আপনার নিশ্চয়ই একজন অ্যাটর্নি আছে, অ্যাটর্নি যদি সাথে নিয়ে যান তাহলে অনেকটাই সেফ গার্ড আপনার জন্য থাকে, এটুকুন বলা যায়। ব্যাখ্যা করার ক্ষেত্রে অবশ্যই আপনার থাকলে সেটা সবসময় লাভ হয়। একটা থাকে। তো অনেক ধন্যবাদ জনাব ফরহাদ। কিন্তু অনেক অ্যাটর্নি উপস্থিত থাকা সত্ত্বেও তাদের সামনে থেকেই তাদের নিয়েছে, যদি সেটা খুব বেশি সমস্যা, যেটা আপনি বললেন। রাইট, আপনি যদি থাকেন সাধারণত ভাবে আপনাকে অনেক জিনিস ব্যাখ্যা করা সম্ভব হয় একজন লয়ারের পক্ষে, সেটা অনেক সময় আপনার সুবিধা হতে পারে। যদি আপনার খুব ভয় থাকে বা আপনার মনে লাগে যে আপনি একা গেলে আপনার সমস্যা হবে, বেটার টেক অ্যান অ্যাটর্নি। অনেক ধন্যবাদ। শারমিন ফাউজি একটি প্রশ্ন রেখেছেন, ওনার এই ফেসবুক থেকে এটি শেষ প্রশ্ন নিব, তারপরে দুটো ফোন আছে সেটা নিব আমরা। উই হ্যাভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যান্ড উই গট ইন্টারভিউজ অন এপ্রিল, বাট দি অফিসার সেন্ড এ লেটার. He says it's not a denial of asylum applications, but he sent
asked to court, why need to go court meet with the judge? Does judge take the decision? Okay, ধন্যবাদ আপনার আপনি ধরে আমি বুঝতেই পেরেছি আপনি অ্যাফার্মেটিভ যেটা অ্যাপ্লিকেশন সেটা করেছিলেন, সুতরাং এসএলএম অফিসে আপনি ইন্টারভিউর পরে ওরা যা এসএলএম অফিসার আপনার কেসটাকে কারণ দেখিয়েছেন যে কি কারণে উনি আপনাকে অ্যাপ্রুভ করতে পারেননি। তো এসএলএম অফিসে যদি অ্যাপ্রুভ না করে ওনারা সাধারণত বলে থাকেন এটাকে যে আমরা এটাকে ডিনায়াল বলি না, এটা বলি রেফারাল টু কোর্ট। তার মানে হচ্ছে যে এসএলএম অফিস এই কেসটাকে তারা ডিসিশন নিতে পারলো না আপনার পক্ষে, সুতরাং জাজের কাছে আপনাকে পাঠিয়ে দিল, জাজ যেন আপনার ব্যাপারে ডিসিশনটা নেন, সেটা পক্ষে অথবা বিপক্ষে যে কোনো পাবেই যেতে পারে। আর সুতরাং এটাকে বলে এই জন্য ওরা বলে এটা আমরা ডিনায়াল বলি না, নাম দেওয়া হয় ডিনায়াল না, কিন্তু আসলে এটা ডিনায়াল, এসএলএম অফিস আপনাকে দিল না, কিন্তু এটাকে রেফারাল বলে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার কেস কোর্টে চলবে, কাজী কোর্টে আপনার এরপরে হিয়ারিং হবে, মাস্টার হিয়ারিং পরে ফাইনাল হিয়ারিং অর্থাৎ ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলে সেটা হবে। সুতরাং আপনাকে পুরো নতুন একটা প্রসিডিংস শুরু হলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আলবিদা, আপনার যে বিষয়টি প্রশ্ন করেছে একজন অ্যাটর্নির সঙ্গে কথা বলুন। সুলভ সেন, আপনি যে কত সময় লাগতে পারে, দুঃখিত এই ধরনের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, কারণ এখনকার যে সময় সাথে স্বাভাবিক যা সময় লাগার কথা তার থেকে অনেক সময় বেশি লাগে বা অনেকের কমও লাগে, সুতরাং এই ধরনের সময় কত লাগতে পারে এটা উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম আলম শাহ, আমি 7 তারিখে মামলা উইন করছি। এখন আমি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করা বেটার হবে নাকি কিছুদিন ওয়েট করতে হবে? আর গভর্নমেন্ট লয়ার হচ্ছে আপনার, উনি বলছে যে কোনো আপিল করবে না আমার বিরুদ্ধে আর কি। তো আমি জাস্ট গ্রিন কার্ড অ্যাজ সুন অ্যাজ করে দেওয়াটা বেটার হবে নাকি ওয়েট করবো? অনেক ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আপনি এখনই করতে পারেন, কিন্তু আমি বলবো 1 মাস 1.5 মাস অপেক্ষা করে করুন। তো তাহলে কি হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা যখন ওরা মানে বিবেচনার জন্য আসবে তখন বয়স টাইমে 1 বছর হয়ে যাবে। সুতরাং কিন্তু আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে না, বর্তমান যে আইন আছে সে অনুসারে। কিন্তু 1 বছর পরে যদি তারা আপনার কেস অ্যাপ্লিকেশন যদি প্রসেস করা শুরু করে তাহলেই হলো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। লাইনটি বোধহয় কেটে গেছে, সুতরাং এখন আর প্রশ্ন নিতে পারছি না। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি অশোক কর্মকার, আপনিও সারাদিন ব্যস্ত ছিলেন, ব্যস্ততা উপেক্ষা করে ক্লান্ত শরীর নিয়ে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আপনার প্রতি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা। গুড নাইট। আপনাকেও আবারও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করেছেন, নিশ্চয়ই আলোচনার মধ্যে দিয়ে শুনেছেন যে যারা অবৈধভাবে বা যাদের ডকুমেন্ট কোনো বৈধ কাগজপত্র নেই বা EWI উইদাউট ইন্সপেকশনে আমরা যারা এসেছি প্রায় 10-12 লক্ষ মানুষ আছে, তারা যে সুবিধাটা পেতেন সেই সুবিধাটা আমরা দেখতে পাচ্ছি বোর্ড অব ইমিগ্রেশন অ্যাপিলসের যে রায় দেওয়া হয়েছে সেখানে ইমিগ্রেশন বিচারকরা আর বন্ড শুনানি করতে পারবেন না। এটি সত্যি দুঃখজনক ব্যাপার, এটা সত্যি আমাদের জন্য কষ্টের ব্যাপার। আজকের আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের করণীয় এটা কী হতে পারে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।